আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলি খুব পরিষ্কার ভাষায়। কেবলমাত্র পশ্চিম বাংলায় শুরু হয়েছে। বাংলাদেশে থেকে দাদারা পশ্চিম বাংলার বিজেপিকে সমর্থন করছে, যারা অসাম্প্রদায়িকতার কথা বলে, যারা সেকুলারিজমের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা ৭২ সংবিধানের চেতনা দেখায় আমাদেরকে, তারা বাংলাদেশে বসে পশ্চিম বাংলার বিজেপিকে সমর্থন করছে। এটা খুব তীব্র একটা সতর্কতা, এর একটা কনসিকুয়েন্স আছে, যেটা হচ্ছে পশ্চিম বাংলায় অলরেডি প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ মুসলিমকে বাংলাদেশি বলে তাড়ানোর ব্যবস্থা ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছে। বিজেপি সরকার আসলে বলেছে যোগী আদিত্যনাথ যে হিন্দুত্ববাদীরা অলরেডি প্রকাশ্যে বলছে যে মুসলমানদের কেটে ভাগীরথীতে ভাগিয়ে দেবে। হিন্দুত্ববাদীরা আরো বলছে যে এটা কুরুক্ষেত্রের যুদ্ধ। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হক বলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। তথা রাজারহাট, শিয়ালদা, কলকাতা, খিদিরপুর, মোমিনপুর, ইকবালপুর, মেকিয়াপুর, পাক সার্কাস, গড়িয়া, ঢাকুরিয়া, বালিগঞ্জ সমস্ত জায়গায় এক একটি মিনি পাকিস্তান তৈরি হয়ে গেছে। তাই আগামী দিনে হিন্দু বাঙালিদের চিন্তা করতে হবে। রোডে নামাজে গিয়ে আল্লাহু আকবার করছে, আগামী দিনে এই পশ্চিম বাংলার মাটির উপরে দাঁড়িয়ে মুখে বড় বড় দাড়ি রেখে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নাকি আগামী দিনে পশ্চিম বাংলার মাটির উপরে ঘণ্টা কাসরে বাজিয়ে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভর যুগে বলবে। এবং হিন্দুত্ববাদীরা এটাও বলছে গরু কাটা বন্ধ করে দেবে। উত্তর ভারতের উগ্র হিন্দুত্ববাদী হিংস্র হায়না যোগী আদিত্যনাথ, যার হাতে হাজার হাজার মুসলিমের রক্ত, সে কিন্তু একটা কথা বলেছে যে পশ্চিম বাংলায় যদি আমরা ক্ষমতায় আসতে পারি, গরু কাটতে দিব না, মসজিদে লাউড স্পিকারও থাকবে না। উনি এটাই বুঝিয়েছেন, এবং রাস্তায় কোনো নামাজ পড়বে না, এবং মুসলমানরা ভালো হয়ে যাবে। कोई मौलाना क्या बक रहा है, उससे चिंता करने की आवश्यकता नहीं। आने दीजिए डबल इंजन की बीजेपी की सरकार को, ये सभी आपकी चाटकारी कथा करते हुए दिखाई देंगे। आपके लिए बंगाल की सड़कों पर झाड़ू लगाते हुए दिखाई देंगे ये सभी लोग, और इसलिए चिंता करने की आवश्यकता नहीं। देखो ना, यूपी में कितना परिवर्तन हो गया, वहां किसी सड़क पे कोई नमाज नहीं पढ़ सकता, नहीं पढ़ सकता। এটা তো কেবল শুরু হইলো। দেখেন না, পশ্চিমবাংলায় একজন বাবা তার ছোট বাচ্চাকে, শিশুকে লেলায় দিছে, মুসলমানদের পিটাইছে। দেখেন, কচু কাটা করবে, গণহত্যা করা হবে সেখানকার মুসলিমদেরকে। পশ্চিমবাংলার মুসলিমদেরকেও এখন পশ্চিমবাংলা ছেড়ে এখন পালাতে হবে। আসামের মুসলিমদেরকেও বের করে দেওয়া হইতেছে, আরাকানের মুসলিমদের বের করে দেওয়া হইতেছে, কাশ্মীরি মুসলিমদের বের করে দেওয়া হইতেছে। হায়দ্রাবাদে লক্ষ লক্ষ মুসলিম গণহত্যা হয়েছে। মানে মুসলিম মা বোনদের পেটেও যে বাচ্চা আছে, সে বাচ্চাকে গুজরাটে মারা হয়েছে, পেট কেটে বাচ্চা বাইর করা হয়েছে। ১৬ জন মহিলা এক বিলকিস বানুকে গণধর্ষণ করা হয়েছে। এবার দেখেন পশ্চিম বাংলায় শুরু হবে, মুসলিম নারীদের পেট কেটে বাচ্চা বের করা হবে। এগুলো ১৯৪৭ হয়েছে। আমরা সেখান থেকে মুক্তি পাই শুধুমাত্র মুসলিম জাতীয়তাবাদের কারণে। ভারত পশ্চিম বাংলাতে এখন মুসলিমরা বিতাড়িত হবেই, গণহত্যার শিকার হবেই, বাংলাদেশেও হইতে হবে। যদি আপনাদের এই অসাম্প্রদায়িক লজ্জাবোধ ভাঙা আপনারা মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে আত্মমর্যাদা, আত্মরক্ষার অধিকারে মুখ খোলা না শুরু করেন। औरतों के जो पेट में बच्चे होंगे ना, उन साले मजहबी आतंकियों को भी मारते हैं। ये बिल्कुल ना बने। এবং এগুলো নিয়ে কোনো সুশীল বা কোনো আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি দেখলাম না যারা একটু কথা বলার সৎ সাহস রাখে। তাই আমাদেরকে এগিয়ে এসে কথা বলতে হয়। এই গরু ইস্যু করে সব মুসলমানকে বঙ্গোপসাগরে ভাসানো হবে। আর এই দিক থেকে বাংলাদেশের মুসলমানরা সেফ। কেন জানেন? শুধুমাত্র 1947 এর কারণে।
আমরা যদি স্পষ্ট ভাষায় বলি তাহলে আমরা মুসলিম, বাংলাদেশি মুসলিমরাও আর সেফ নাই। কেন জানেন? কারণ হচ্ছে উগ্র বাঙালি জাতীয়তাবাদ। যে উগ্র বাঙালি জাতীয়তাবাদ আমাদেরকে 200 বছর বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর এবং হিন্দু জমিদারদের গোলাম করে রেখেছে, সেই উগ্র বাঙালি জাতীয়তাবাদ আবার আমাদের উপরে ঘাঁটি গেড়ে বসে পড়েছে। এখন নতুন ইস্যু তৈরি হয়েছে, যারা রাজাকার বা রাজাকারের সমর্থক তারাও রাজাকার, বা যারা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তারাও রাজাকার। তাহলে কি করতে হবে? রাজাকারদের তো পাকিস্তান যেতে হবে। তাহলে বাংলাদেশ থেকে এই রাজাকার বের করে দেন। তাহলে এখন কথা হচ্ছে, এখন তাহলে রাজাকার কারা? রাজাকার আর কারা? যারা ইসলামপন্থী, যারা ভারত বিরোধী, যারা 1947 পন্থী, যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। তাহলে প্রায় অন্তত 5 কোটি মুসলিমকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। এরপরে বিহারিদের বের করা, বাকি যে 3.5 লক্ষ 4 লক্ষ বিহারি আছে। এরপরে থাকবে মৌলবাদী, মৌলবাদীদেরকে চুপ থাকতে হবে, অন্যথায় তাদেরকেও বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তাহলে বের করে দিলে না আরো 2-3 কোটি মুসলমান। তাহলে বাংলাদেশে রইল কত? 18 কোটি মানুষের ভিতরে রইল 10 কোটি। এই 10 কোটির ভিতরে 4.5 কোটি হইতেছে আপনার অমুসলিম। তাহলে এই দেশে থাকবে কারা? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। অথচ এই বাঙালি জাতীয়তাবাদ কিন্তু এই মানচিত্রের বিরোধিতাকারী, তাই না? আরে ভাই, যারা যে কথায় কথায় মানুষকে পাকিস্তান পাঠান না, বাঙালি জাতীয়তাবাদ দেখেন না, আপনাদের এই বাঙালি জাতীয়তাবাদ, বঙ্কিমচন্দ্ররাও বাঙালি জাতীয়তাবাদী ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিরাও বাঙালি জাতীয়তাবাদী ছিল। এদেরকে আমরা পরাজিত করছি কারণ এরা আমাদের 200 বছর ব্রিটিশদের সাথে মিলে গণহত্যা, গণধর্ষণ সব করছে এরা। এদের বিরুদ্ধে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং এরা ছিল অসাম্প্রদায়িক, প্রগতিশীল ছিল। জমিদাররা তো অসাম্প্রদায়িক প্রগতিশীল ছিল, বাঙালি জাতীয়তাবাদী ছিল। তাদেরকে আমরা পরাজিত করছি 1947 সালে, এবং মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলিম জাতীয়তাবাদী বাংলাভাষী, মুসলিম জাতীয়তাবাদী বিহারি মুসলিমরা লক্ষ না কোটি কোটি প্রাণের বিনিময়ে 1947 সালে এই 1,47,570 স্কোয়ার কিলোমিটার রেড ক্লিফ লাইন খচিত এই মানচিত্র আমরা তৈরি করেছি। যারা বাঙালিয়ানা দেখান, এই বাঙালি জাতীয়তাবাদীদেরকে আমি অনুরোধ করবো, আই রেসপেক্ট ইউর আইডিওলজি, ভাই প্লিজ দয়া করে আপনারা অখণ্ড বাংলা গঠন করেন, সেখানে বাঙালি জাতীয়তাবাদ কায়েম করেন। 1971-এ নতুন কোনো মানচিত্র তৈরি হয় নাই ভাই, মানচিত্র 1947-এ তৈরি হয়েছে। আর ওই মানচিত্রটা তৈরি করাই হয়েছে শুধুমাত্র বিহারের উর্দুভাষী মুসলিম, পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম জাতীয়তাবাদী মুসলিমদের কবরের শেষ ঠিকানা হিসাবে। তখন প্রত্যেকটা অমুসলিম, তখন প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা অসাম্প্রদায়িক এই মানচিত্রের বিরুদ্ধে ভোট দিচ্ছে। শুধুমাত্র বিহারি মুসলিম, উর্দুভাষী মুসলিমরা আমাদের পক্ষে ছিল, এবং সেই কারণে তারা তাদের ভূমির অধিকারটুকু হারাইছে। আজকে বিহারে তাদের কোনো সম্পত্তি নাই, তাদের সম্পত্তি আর এই বাংলাভাষী মুসলিমদের সম্পত্তি একসাথে বাংলাদেশে দেয়া হয়েছে। সুতরাং বাংলাদেশে সম্পত্তিতে বিহারিদের ঐশ্বরিক এবং চিরস্থায়ী মালিকানা। আপনি সেই বিহারিদের 116টা জেনেভা ক্যাম্পে আটকে রাখলেন, বাঙালি জাতীয়তাবাদ চাপায় দিয়া আজকে আমাদের মুসলিমদেরকে আপনি কোণঠাসা করে ফেলতেছেন, আবার বিহারি মুসলিমদেরকে আপনি ভূমিহীন করে ফেললেন। না ভাই, এটা হয় না। এই ভূমি বাঙালিদের জন্য তৈরি হয়নি। ওপেনলি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এই মানচিত্রটা 1947 সালে বাঙালিদের জন্য তৈরি হয়নি। এই মানচিত্রটা তৈরি হয়েছে ভারতের সংখ্যালঘু, গণহত্যার শিকার, নিপীড়িত চাষাভুষা শ্রেণীর, অনুন্নত, অস্তিত্ব সংকটে ভোগা মুসলিমদের, যারা মুসলিম জাতীয়তাবাদী। সুস্পষ্টভাবে বলতে গেলে বর্তমান বাংলাদেশের এই 1,47,570 স্কোয়ার কিলোমিটারের রেড ক্লিফ লাইনের যেই মানচিত্র, সেটা প্রশ্নাতীতভাবে 1947-এ মুসলিম জাতীয়তাবাদী উর্দুভাষী বিহারি মুসলিমদের এবং বাংলা ভাষাভাষী মুসলিম জাতীয়তাবাদী মুসলিমদের উভয়ের একচ্ছত্রভাবে যৌথ মালিকানাধীন মানচিত্র। আরো সুস্পষ্টভাবে বলতে গেলে বর্তমান বাংলাদেশের এই 1,47,570 স্কোয়ার কিলোমিটারের রেড ক্লিফ লাইনের যেই মানচিত্র, সেটা মূলত
প্রশ্নাতীতভাবে 1947-এ মুসলিম জাতীয়তাবাদী উর্দু ভাষী বিহারি মুসলিমদের এবং বাংলা ভাষাভাষী মুসলিম জাতীয়তাবাদী মুসলিমদের একচ্ছত্রভাবে যৌথ মালিকানাধীন মানচিত্র। এই মানচিত্র স্মরণ করিয়ে দেয় সেদিন কিভাবে বিহার থেকে মুসলিমদের পালিয়ে আসতে হয়েছিল, কিভাবে 46-এ বিহারে গণহত্যা হয়েছিল, কিভাবে গোপাল পাঠা মুসলিম নরনারী শিশু হত্যা গণধর্ষণ করেছিল। এই মানচিত্র সেই বিহারের গণহত্যা, ক্যালকাটায় মুসলিম গণহত্যার, উত্তরপ্রদেশে মুসলিম গণহত্যার ঐতিহাসিক সাক্ষ্য। এই মুসলিম বাংলাভাষী, মুসলিম উর্দুভাষী, বিহারি ও বাঙালি মুসলিমদের কবরের শেষ ঠিকানা হিসাবে এই মানচিত্রটা তৈরি হয়েছে। কোনো বাঙালির জন্য এই মানচিত্র তৈরি হয়নি, কোনো অসাম্প্রদায়িকতার জন্য এই মানচিত্র তৈরি হয়নি। এই মানচিত্র তৈরি করা হয়েছে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, বাঙালি জাতীয় উগ্র হিন্দুত্ববাদী বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদ মুখার্জিদের মুখে লাথি দিয়ে মুসলিম জাতীয়তাবাদ এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষে। এটা অন্যভাবে এটাও বলা যায় যে উগ্র হিন্দুত্ববাদী, উগ্র বাঙালি জাতীয়তাবাদী, মুসলিমদের রক্তচোষা হিন্দু জমিদারবাদী, প্রগতিশীলবাদী, মুসলিমদের অস্তিত্ব অস্বীকারী, মুসলিমদের ম্লেচ্ছ জবন বিদেশি বলে প্রচারকারী, মুসলিমদের অস্তিত্ব এই ভারতীয় উপমহাদেশে বাংলা অঞ্চলে অস্বীকারী, অস্তিত্ব সংকটে ভোগা এক সম্প্রদায়ের সাম্প্রদায়িক ঐক্যের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তি কর্তৃক, অর্থাৎ মুসলিম সম্প্রদায় কর্তৃক বাঙালি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ এবং প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা বিরুদ্ধে শুধুমাত্র মুসলিম জাতীয়তাবাদী উর্দুভাষী বিহারি মুসলিম এবং বাংলাদেশি তদানীন্তন বঙ্গীয় মুসলিমদের জন্য, বাংলাভাষী মুসলিমদের জন্য, যারা মুসলিম জাতীয়তাবাদী তাদের জন্য এই মানচিত্রটা তৈরি করা হয়েছে। এবং 1947-এ আমরা বঙ্কিমচন্দ্র এবং তাদের উত্তরসূরি যারা শ্যামাপ্রসাদ মুখার্জিদের পরাজিত করেই মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে মানচিত্র তৈরি করছি। আপনারা যেটাকে বলেন সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমরা এই মানচিত্র তৈরি করছি। আপনাদের বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত, বাঙালিদের জন্য কোনো মানচিত্র তৈরি হয়নি 1947-এ। চ্যালেঞ্জ করেই বললাম, মুসলিম জাতীয়তাবাদী ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য 1947-এ এই মানচিত্র তৈরি হয়েছে। টু বি নোটেড, হোসেন সোহরাওয়ার্দীর বাড়ি কোথায়, আমাদের নায়করাজ রাজ্জাকের বাড়ি কোথায়, ফেরদৌসের বাড়ি কোথায়, তারা কিভাবে বাংলাদেশে আসলেন অনুসন্ধান করেন। সুতরাং মুসলিমদের জন্য তৈরি করা এই ভূখণ্ড, আপনি 1971-এ নতুন কোনো মানচিত্র তৈরি হয়নি। সেই ভূখণ্ড থেকে বিহারিদেরকে লাথি ঠ্যাঙ্গা দিয়ে যে 116টা জেনেভা ক্যাম্পে আটকাইয়া দিবেন রাজাকার বইলা, আপনি তাদেরকে পাকিস্তান পাঠাইয়া দিবেন, এনাফ ইজ এনাফ। এই ভূখণ্ড একচ্ছত্রভাবে মুসলিমদের ভূখণ্ড, এটা মুসলিম বঙ্গ, এটা মুসলিমদের কবরের শেষ ঠিকানা। বাঙালি জাতীয়তাবাদ আগে না, এখানে মুসলিম জাতীয়তাবাদ আগে। অ্যাকুরেটলি বলি তাহলে বাংলা প্রেসিডেন্সি যেভাবে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে প্রপোজ করা হয়েছিল, আপনারা যদি 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যানও দেখেন, যদি মুসলিম জনসংখ্যার বিন্যাসে সংখ্যানুপাতিক হারে যথাযথভাবে মানচিত্র ভাগ হইতো, ইন্ডিয়া পার্টিশন হইতো, তাহলে বর্তমান বাংলাদেশের মানচিত্র থাকতো 4 লক্ষ থেকে 9 লক্ষ স্কোয়ার কিলোমিটারে, ন্যূনতম 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এখানে আপনারা বাংলা ভাগ করে 80%ই ভারতে নিয়ে গেলেন, হিন্দু বাংলা বানাইলেন। এখন আবার এই 1,47,570 স্কোয়ার কিলোমিটার রেস্টিভ লাইন খচিত এই মানচিত্র বিহারি মুসলিম আর বাংলাভাষী মুসলিম জাতীয়তাবাদী মুসলিমরা তৈরি করলো। এখন আইসা আপনি সেইখানেও সেই বিহারিদেরকে বের করে দিবেন, মুসলিম জাতীয়তাবাদীদের, ইসলামপন্থীদের কিংবা যাকে তাকে যখন তখন পাকিস্তানে পাঠিয়ে দিবেন। এটা হতে পারে না। মুসলিমরা 1947 সালে পশ্চিমবাংলার নদিয়া, মুর্শিদাবাদ, সিলেটের করিমগঞ্জ এই জায়গাগুলোতে ভোটে দিচ্ছে, কিন্তু তারপরও 1947-এর 15ই আগস্ট ভারতের ম্যাপ প্রকাশ পেলেও 2 দিন পিছিয়ে 17ই আগস্ট পশ্চিম বাংলার ম্যাপ প্রকাশ করে এবং এই 2 জায়গাগুলো এবং সিলেটের করিমগঞ্জ যা বর্তমান আসামের অংশ তা ভারতে নিয়ে যায়। আমরা যেখানে জিতছি তারপরে সেই জায়গাগুলো আমাদের দেয়া হয়নি। তদানীন্তন সময়ে কলকাতা, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল, এমনকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, হাওড়ায় এবং কলকাতার বিভিন্ন জায়গায় অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ থাকার পরও
সে জায়গাগুলো আমাদেরকে দেয়া হয়নি। আর বিহারের কথা তো বললামই না, বিহারে আমরা মুসলিমরা এক অংশ অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ ছিলাম, সেই জায়গাগুলোও আমাদের মুসলিমদেরকে দেয়া হয়নি। কোচবিহার, এই জায়গাগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, সেই জায়গাগুলো আপনারা আমাদেরকে দেন নাই, সেই জায়গাগুলো ভারতে নিয়ে গেছে। 40 আমাদের মানচিত্র, আমাদের ভূমি আমাদেরকে বুঝাইয়া দেন। আর যদি মনে হয় আপনার চেতনা কেউ মানে না, তাকে তার মতো থাকতে দেন, তার উপরে জবরদখল করে দেন। এই ভূমিতে কেউ আপনাদের দয়ায় থাকে না। এই ভূমি শুধুমাত্র মুসলিম জাতীয়তাবাদী উর্দুভাষী বিহারিরা এবং মুসলিম জাতীয়তাবাদী বাংলাভাষী মুসলিমদের তৈরি, মুসলিমদের ভূখণ্ড, আর কারো। 1947 সালে আপনারা হিন্দুরা এই বাংলা ভাগ কইরা সব কিছু নিয়ে নিতেন, হিন্দু বঙ্গ বানাইতেন, হিন্দুদের জন্য সম্পত্তি তৈরি করতেন, হিন্দুদের জন্য সম্পত্তি নিয়ে ভারতের সাথে যুক্ত করেছে। চরমভাবে 1947 মুসলিমদের ঠকাইতেন। মুসলিমরা তাদের কবরের শেষ চিহ্ন হিসাবে এক টুকরো জমি পেয়েছে। আজ সেই জমিতেও আপনারা নিজেদের অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, মন্দির আছে ইত্যাদি কথা বলে 26 লক্ষ একর সম্পত্তি, নির্যাতনে পালায় গেছে ইত্যাদি নানান কথা বলে সেই সম্পত্তিগুলো দখলের পায়তারা। অত্যন্ত লজ্জাজনক ভাবে এই যে আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি অর্ডিন্যান্সের মধ্যে যুক্ত করে হয়েছে। পরবর্তীকালে 1974 সালে সেটাকে টেস্টেড প্রপার্টি যুক্ত করেছে। অর্থাৎ পৃথিবীর অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও আপনি এই দেশে বহাল তবিয়তে সমস্ত সরকারি সুবিধা থেকে আরম্ভ করে চাকরি বাকরি সবকিছু করতে পারবেন। শুধু ভারতে যাবেন, আপনাকে বাংলাদেশের শত্রু বলবে, বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করবে, এমনকি বাংলাদেশে আপনার সম্পত্তি। আরে ভাই, ভারতে এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 আছে। আমাদের বিহারি মুসলিমদের, আমাদের বাংলাভাষী মুসলিমদের, উর্দুভাষী মুসলিমদের রেখে আসা সকল সম্পত্তিগুলো ভারত নিয়ে নিছে। সেখানে কি মুসলিমদের সেই সম্পত্তিগুলো দিছে নাকি? সেখানকার ভূমিহীন মানুষ এখন সেই সম্পত্তি পাবে। আর আপনি বাংলাদেশে এসে বলবেন যে ভারতে মুসলিমদের সম্পত্তি সব ভারত সরকার নিয়ে নিছে, কিন্তু বাংলাদেশের সব সম্পত্তি এই দেশের হিন্দুদের দিতে হবে। তাইলে এই দেশে যারা ভূমিহীন মুসলিম, যারা 47 এই দেশে আসছে, এই দেশের পক্ষে ভোট দিয়ে এই মানচিত্র তৈরি করতে, তারা কোথায় থাকবে? তাদের জন্য তো এইখানে ভূমি তৈরি করা হয়েছে, তাদের ভূমি কোথায়? আমরা কোনো কিছু মানি না। 1947 ভূমি মুসলিমদের বুঝিয়ে দিতে হবে। 47 ম্যান্ডেটের বাইরে আমরা লড়বো না। আমার কাছে সবার আগে 47 ক্লিয়ার কাট করে as per the mandate of 1947। অনেকে আবার এখন যোগেন মন্ডলের কথা বলবেন। তুমি নোটেড, যোগেন মন্ডল বাংলা ভাগের ঘোর বিরোধী ছিলেন। ত্রিপুরার রানী ঢাকায় এসে বৈশা ছিল 4 দিন 5 দিন, জিন্নাকে আসতে দেয়নি কারা, সেটাও অনুসন্ধান করা দরকার। আরাকান 1947 সালে এই বাংলাদেশে যুদ্ধ হতে চেয়েছিল, কারা বাধা দিয়েছিল, সবকিছু অনুসন্ধান করা প্রয়োজন। এর সাথে যোগেন মন্ডলের কথায় কোনো হিন্দু ভোট দিয়ে 1 ইঞ্চি জায়গা তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ তথা এই রেড ক্লিফ লাইন ঘোষিত 1,47,570 স্কয়ার কিলোমিটারের 1 ইঞ্চি জায়গা তারা এই মানচিত্রে যুক্ত করে নাই। সুতরাং এটা মুসলিমবঙ্গ, মুসলিমদের ভূমির অধিকার এই জায়গায় নিশ্চিত করতে হবেই। আর বাঙালি জাতীয়তাবাদ আপনাদের এত জাগলে আসেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা নিয়ে, মেঘালয় নিয়ে, আমরা আরাকান নিয়ে নতুন বাঙালি অখণ্ড বাংলা গঠন করি। আসেন, বাংলাদেশ আরো বাড়ুক, বাংলাদেশের সাম্রাজ্য আরো বৃদ্ধি পাক এবং একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক। ভাই, সেটা তো করবেন না, কারণ এটা ভারত মাতার অঙ্গচ্ছেদ। বলছিলেন না আপনারা 1905 সালে আপনারা ভারত মাতায় বাংলা ভাগ করে 80% নিয়ে গেলেন? তারা তো সব বাঙালি জাতীয়তাবাদী ছিল। আর আমরা মুসলমানরা এক টুকরো জমি পাইলাম আমাদের অস্তিত্ব কবরের শেষ ঠিকানা হিসাবে। উর্দুভাষী মুসলিম জাতীয়তাবাদী বিহারি মুসলিম, বাংলাভাষী মুসলিম জাতীয়তাবাদী বঙ্গীয় মুসলিমদের জন্য আপনি সেই জমিটুকু এখন নিয়ে যাবেন। সেখানেও আপনি বাঙালি জাতীয়তাবাদ দিয়ে যারা অবাঙালি তাদেরকে আপনি জেনেভা ক্যাম্পে আটকে রাখবেন, পাকিস্তান পাঠিয়ে দেবেন? না, পিঠ দেয়ালে ঠিক। আমি সকল মুসলিমকে বলবো, অসাম্প্রদায়িকতার লজ্জাবোধ, সাম্প্রদায়িকতার হীনমন্যতা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের অধিকারের পক্ষে আওয়াজ তুলুন,
প্রতিবাদ করি, অন্যথায় আমাদের অবস্থাও আরাকানের রোহিঙ্গা মুসলিম, আসামের ঘরবাড়ি ভেঙে দেওয়া উদ্বাস্তু মুসলিম। इनका घर नहीं है, तोड़ दिया आपका। हाँ, तो अब ये लोग यहाँ रह रहे हैं। सब लोग क्या आपके पास पेपर है दादा? आपके सारे पेपर हैं, कागज कागज है सब? डॉक्यूमेंट तो है। बैठिए, मैंने पेपर बताया, मैं देख लूंगी बाद में। अब पर देखो इन सबके पास पेपर है इनके? सब है। 1951 का एनआरसी है इनके पास, 1966 का वोटर लिस्ट है और अब तक का है। जितने भी डॉक्यूमेंट्स है सब इनके पास है। और ये सरकारी घर भी मिला है इनको, पूरी फैमिली को मिला है, मैक्सिमम को मिला है। इसमें स्कूल लोअर प्राइमरी एलपी स्कूल 2 है और जेजेएम तो जो स्कूल का आप लोग कह रहे हैं कि सरकारी घर मिला है, तो वो घर से कैसे एविक्ट किया फिर? वो सरकारी घर भी evict कर दिया है, सब कर दिया, जबरदस्ती में किया हुआ है। कितने लोगों के घर एविक्ट किया है यहाँ पे? ये आपका 681 फैमिली से। और इसका फैमिली मेंबर अगर काउंटिंग किया तो ज्यादा होगा, या 2 से 2,500 रुपए, 2 से 2,500, 3,500 तक टोटल पॉपुलेशन होगा। चाचा आपका घर भी गया, आपका घर भी तोड़ दिया, तो ये सारे बच्चे जो हैं ये यहाँ पे सब यहीं रहते हैं अभी जी। स्कूल वगैरह का क्या करते हैं? स्कूल नहीं जाता है, कैसे जाएंगे? देखिए ना ये हालत में कैसे स्कूल जाएंगे? इफेक्टेड एरिया में 2 स्कूल है, लोअर प्राइमरी स्कूल 2 था, वो 2 स्कूल ही टूट गया। स्कूल को भी स्कूल है लेकिन उसका जो महल्ले वाला जो ये है सब बच्चा है वाला, स्कूल उसको तोड़ दिया। स्कूल जाने वाला ये सब बच्चा है। কাশ্মীরের গণহত্যা গণধর্ষণের শিকার হওয়া মুসলিম, এই ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে কাশ্মীরের সাধারণ মুসলমানদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া এক অনিবার্য নিয়তি। তারাও একসময় অসাম্প্রদায়িক ছিল, তারাও একসময় প্রতিবাদ করেনি। আর যে কারণেই তাদের রাজা ছিল হরি সিং। হরি সিং সেই সময় কাশ্মীরকে সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম অঞ্চল হওয়া সত্ত্বেও হিন্দু ভারতের হাতে তুলে দিয়েছে। আর তার কনসিকুয়েন্স আজকে কাশ্মীরের মুসলমানরা দেখতে পাচ্ছে। সেখানে প্রতিনিয়ত গণহত্যা গণধর্ষণ হচ্ছে। হায়দ্রাবাদের গণহত্যা গণধর্ষণের শিকার হওয়া মুসলিমদের মতোই হবে, ফিলিস্তিনিদের মতোই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। ये देश हमारा है, हम कुछ भी कर सकते हैं, पर मुस्लिम नहीं कर सकता। और कुछ भी नहीं कर सकता। वो सिर्फ एक किराएदार के तरीके से रह सकते हैं। এটাই বর্তমান ভারতের অবস্থা। একই অবস্থা বাংলাদেশেও হবে। ইনসাফের জন্য আওয়াজ তোলেন। বিহারীদের সম্পত্তির অধিকার এবং ভূমিহীন মুসলিমদেরকে 1947-এর ম্যান্ডেটে সকল সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। যে সম্পত্তিগুলো ওই সমস্ত হিন্দুদের ছিল যারা ভারতের পক্ষে ভোট দিয়েছিল 1947-এ, সেই সম্পত্তিগুলো ভূমিহীন মুসলিমদের মাঝে বন্টন করে দিতে হবে অনতিবিলম্বে, বিশেষত শত্রু সম্পত্তিগুলো। এই উগ্র বাঙালি জাতীয়তাবাদ যে বিহারি গণহত্যা করা হয়েছে সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। মানে মিডিয়ার অবস্থা হলো এরকম, প্রগতিশীলতা সুশীলতা হলো এরকম যে আপনি বিহারি মুসলিমদের গণহত্যা করা হয়েছে খুলনায়, সান্তাহারে, মিরপুরে, কাপ্তাইয়ে, আদমজিতে, সেইটা নিয়ে কোনো নিউজ করলেও আপনি হচ্ছেন পরাজিত শক্তি, আপনি রাজাকার। অর্থাৎ বিহারি গণহত্যাকে একটা মিডিয়ার মাধ্যমে কিভাবে স্তব্ধ করে রাখা যায় সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আন্তর্জাতিক মহলে বাংলা সংগঠিত উগ্র বাঙালি কর্তৃক, উগ্র হিন্দু কর্তৃক, উগ্র বাঙালি জাতীয়তাবাদ কর্তৃক পৈশাচিক বর্বর বিহারি মুসলিম গণহত্যা, এবং সেটা নিয়ে কোনো আন্তর্জাতিক তদন্তও নাই। আর এই দিক থেকে তো অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ 1947 সালে মুসলিমরা এই ভূখণ্ড তৈরি করলো, এখন সেইটাকে সুপরিকল্পিতভাবে মুসলিম শূন্য করে ফেলা হচ্ছে।
আর চট্টগ্রামে তো 200 বছর আগে এই দেশে আরাকানের রাজদরবারে ধাওয়া খেয়ে ঢুকছে, ভারত থেকে ঢুকছে, মায়ানমার থেকে ঢুকছে, তারা হয়ে গেছে এখন আদিবাসী। শান্তি চুক্তির মাধ্যমে 1997 সালে সেই জমি এখন আপনার দেশে আপনি জমি কিনে থাকতে পারবেন না, আপনার সার্টিফিকেট দিবে চাকমা রাজা। হ্যাঁ, তাহলে পাহাড় থেকেও আপনি বিতাড়িত, চট্টগ্রাম আপনার হাতছাড়া। আর ওরা তো বলছে চট্টগ্রাম এবং রংপুর নিয়ে আলাদা এক হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড করতে। এরপরে আসেন মানে শত্রু সম্পত্তির নামে তারা বাংলাদেশে প্রায় 28 লক্ষ একর সম্পত্তি দাবি করে, মোটামুটি আপনার ময়মনসিংহ ডিভিশনের সমান। তাহলে সেই জমি এখন গেল। এরপরে জায়গায় জায়গায় মন্দির, তারা ওই যে জ্ঞানবাপী মসজিদ, বাবরি মসজিদে যেরকম 1949 সালের 22-23 ডিসেম্বর রাত্রে গিয়ে তারা প্রতিমা রেখে আসছে, ওরকম আবার এই দেশেও আবার দেখবেন যে ওই যে বাবরি মসজিদের নিচের মতো, জ্ঞানবাপী মসজিদের নিচের মতো শিবলিঙ্গ পাওয়া যাবে। অলরেডি মনে হয় চিটাঙে পাওয়াও গেছে। এ তো কেবল শুরু হইল। কালকে বা পরশুদিন দেখলাম আপনার কোথায় জানি একটা বটগাছ নিয়ে কত সালে দাঙ্গা হয়েছে এরকম একটা বিষয়, সেই জায়গায় সে ওটাকে বাধাই করে রাখছে। পরশুদিন বা কালকে গিয়ে উনি পূজা শুরু করছে, এখন সেইটাও আপনার হিন্দু সম্পত্তি। শ্রী শ্রী মঙ্গলচন্ডী মন্দির, এটা হচ্ছে গাবতলী এবং এটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। এটা আমরা গত বছর এই মন্দির আমরা পরিত্যক্ত অবস্থায় পুনরায় আমরা নিয়ে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আমরা এটা সংস্কার করেছি এবং এই যে এটা আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা করেছি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঘুরে আসছে। তো এই যে নিয়ে হচ্ছে এই মন্দিরের পুরোহিত এবং উনি নিজে এখানে সকালবেলা থেকে পূজা পার্বণ। পূজা কয়দিন চলবে? পূজা তো আজকে আছে, আর মেলা চলবে বেশ কয়েকদিন, কারণ মেলা অনেক বড় মেলা, আমি দীর্ঘ 2 মাস থেকে দেখলাম। তো কেমন ভক্ত সমাগম? অনেকেই ভক্ত আচ্ছা, এবং দিন দিন এটা ভক্ত বাড়ছে, তাই না? আচ্ছা, তো আমরা আশা করি যে আবার সেই যে আমাদের হারানো ঐতিহ্য সেটা আবার পুনরুদ্ধার হবে এবং ভক্তরা ব্যাপকভাবে আসবে, এখানে মন্দির নির্মাণ হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করি, এটা সকল ভক্তেরই আশা আকাঙ্ক্ষা সেই এবং আবার পুনরায় মন্দির হোক, সেটা সব ভক্তরই। দেখলাম যে অনেক মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে আসছে এটা দেখে, তার মানে এটা সবাই আছে, সকলেই। এখন এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে 1940 পর্যন্ত হিন্দুরা ব্রিটিশদের সাথে মিলে লক্ষ লক্ষ একর জায়গা তারা ব্রিটিশদের সাথে মিলে জমিদারি প্রথার মাধ্যমে কিনে নিছে। আমার সম্পত্তি, আপনার সম্পত্তি কিন্তু হিন্দুদের নামে, জমিদারদের নামে। আপনি ভূমির অধিকার পেয়েছেন 1950 সালে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে, বস্তুত পেয়েছেন 1947 সালে। এখন এই যে রেকর্ড, সিএস রেকর্ড, এটা 1940 পর্যন্ত ব্রিটিশরা করে দিছে তাদের দালালদের পক্ষে। এখন 1947 সালে বাংলা ভাগ করে তারা 80% নিয়ে গেল, হিন্দু বাংলা বানাইলো, মুসলমানদের জন্য কবরের শেষ ঠিকানা হিসাবে কিছু জায়গা দেওয়া হলো। এখন এটা আমার তীব্র আশঙ্কা যে ভারতের পরিস্থিতি বাংলাদেশেও হতে যাচ্ছে। কারণ হায়দ্রাবাদ দখলের আগেও সেখানে যে সংখ্যালঘু নির্যাতনের বয়ান ছিল, বুদ্ধ সিকিম দখলের আগেও সেখানে এই সংখ্যালঘু নির্যাতনের বয়ান ছিল, এখন বাংলাদেশেও সে বয়ান চলছে। বিহারি গণহত্যা একটা অমীমাংসিত গণহত্যা এবং একটা চিরসত্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 16, 1973 অনতিবিলম্বে বাতিল করে এই বিষয়ে 1971 সকল শহীদদের তালিকা করা এবং সেই সময়ে যারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেটা হোক বাঙালি, উগ্র হিন্দু, রাজাকার, তাদের সকলের বিচার ব্যবস্থা করা। আচ্ছা, এমন কি হলো যে 1973 সালে প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 16, 1973 একটা অধ্যাদেশ জারি করতে হলো? এই অধ্যাদেশটা কিসের, সেটাও একটু জানতে চাই। মহান মুক্তিযুদ্ধ 1971 সালের মার্চের 26 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 16 ডিসেম্বর। কিন্তু 1971 সালের 1 মার্চ থেকে শুরু হয়ে 1972-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত কেন ইন্ডিমনিটি দেয়া হলো? মহান মুক্তিযুদ্ধ তো 16 ডিসেম্বর 1971-এই শেষ, আর মুক্তিযুদ্ধ শুরুও হয়েছে 1971 সালে 26শে মার্চ। তাহলে মার্চের এই 25 দিন এবং
1971-এর 16ই ডিসেম্বরের পর কেন প্রায় 2 মাস প্লাস মাইনাস দিন ইন্ডেমনিটি দেয়া হলো? ওই সময় কাদের ভূমিকা কি ছিল এবং কি কি ঘটেছে তার সব কিছুর একটা আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন জাতিসংঘের আন্ডারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বাঙালিকে হত্যা করা হয়েছে। 192 জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি একজনকেও ছাড়ার বিপক্ষে। যারা একটা নিরীহ মানুষকে হত্যা করেছে তাদেরকে পাকিস্তানের কবর থেকে তুলে এনেও ফাঁসি দিতে হবে, তাদের মরণোত্তর বিচার করতে হবে। একই সাথে যে উগ্র বাঙালিরা খুলনার ক্রিসেন্ট জুট মিলে, সান্তাহারে, মিরপুরে, আদমজিতে, কাপ্তাইয়ে গণহত্যা করেছে তাদেরও বিচার হতে হবে। এ লক্ষ্যে একটা আন্তর্জাতিক তদন্ত করা হোক জাতিসংঘের তত্ত্বাবধানে। কোনো গণহত্যাকে বিচার না হয়ে যেতে দেওয়া যায় না, বাঙালি কিংবা নন বাঙালি। একই সাথে দাবি জানাচ্ছি ভূষণ ছুরি সহ পার্বত্য চট্টগ্রামে যে মুসলিম বাঙালি গণহত্যা হয়েছে তারও আন্তর্জাতিক তদন্ত করা হোক। রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র এরা তো সবাই বাঙালি ছিল। আমাদের তো বাঙালি বানাই নেই, আমাদের বানাইছে ম্লেচ্ছ জবন। এমনকি বুদ্ধদের দেওয়া সবচেয়ে নিকৃষ্ট গালি ন্যাড়া, সেই গালিটাও আমাদের দিছে। আমরা তো বাঙালি হই নেই। আমরা 200 বছর গোলামি করছি এই বাঙালি জাতীয়তাবাদের ঘৃণ্য উগ্রবাদী আচরণের কারণে। 200 বছর সেখান থেকে আমরা মুক্তি পাইছি, ভূমি পাইছি শুধুমাত্র মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। আজকে আপনি আবার বাঙালি জাতীয়তাবাদ না, আজকে আপনি বিহারিদের তাড়াইয়া দেন এবং মানে কথায় কথায় যাকে তাকে পাকিস্তান পাঠায় দেন। কেন ভাই? এই জায়গাও তাদের লাগবে। অথচ বিহারের এই মুসলিমরা বিহার থেকে ভোট দিয়ে পাকিস্তান আন্দোলনের পক্ষে থেকে, স্বতন্ত্র মুসলিম ভূখণ্ড আন্দোলনের পক্ষে থেকে, অ্যাকশন ডে এর পক্ষে থেকে এই মানচিত্র তৈরি করছে। এই মানচিত্রে যদি একচ্ছত্র কারো অধিকার থাকে সেটা একমাত্র বিহারি মুসলিমদের, মুসলিম জাতীয়তাবাদীদের। এই মানচিত্র তো বাঙালিদের জন্য তৈরি হয় নাই ভাই। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার দাবি হচ্ছে, আপনি দেখবেন পশ্চিমবাংলায় খুব সম্ভবত বিজেপি ক্ষমতায় চলে আসছে এবং মুসলিমদের এখন বিতাড়িত করবে, অথচ ওই ভূখণ্ডগুলো মুসলিমদেরই। আমার দাবি হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন এইটা যে পশ্চিম বাংলায় যে মুসলিমরা ছিল, যারা 47 আমাদের পক্ষে ভোট দিতে, তাদের এই জমিতে অধিকার আছে, তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করা, আসামের মুসলমানদের পুনর্বাসিত করা, আরাকানের রোহিঙ্গা মুসলিমদের ওই দেশে পুনর্বাসিত করা। ভারত সারা পৃথিবী থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব আশ্রয় দিতে পারলে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে 1947 হওয়া এই মানচিত্রে এদেশের অবশ্যই দায়িত্ব হয়, নৈতিক দায়িত্ব থাকে প্রতিবেশী রাষ্ট্র থেকে নিপীড়িত মুসলিমরা আমাদের কাছে শরণার্থী হয়ে আসলে তাদের নাগরিকত্ব দেওয়া, ভারতের মতো তাদের আশ্রয় দেওয়া, নাগরিকত্ব দেওয়া। এটা আমার বিশ্বাস।